তো কেমন আছেন সবাই? মাঝে মাঝে পরিবারের খুশির জন্য একজন সাধারণ মানুষও এমন এমন পথ বেছে নেয় যেটার পরিণাম হয়তো সে কল্পনাও করতে পারেনি। আজকের গল্পটা সেলভামের। সেলভাম ঠিক একই রকম সৎ, স্বাভাবিক এবং সহজ সরল একজন মানুষ, কিন্তু হঠাৎ করেই তার এই সাধারণ জীবনে এমন কিছু ঘটে যায় যার জন্য তার এই পুরো জীবনটাই ওলটপালট হয়ে যায়। আর সেই সমস্যার সমাধান করার জন্য সেলভাম নিয়ে বসে এক শর্টকাট, যেটা তার জীবনকে রাতারাতি বদলে দেয়। কিন্তু সেলভাম হয়তো নিজেও জানতো না তার নেওয়া এই শর্টকাটটি তার জীবনকে সাসপেন্সে ভরা একটি রোলার কোস্টার রাইড বানিয়ে দেবে, যে জীবনের প্রত্যেকটা মোড়ে রয়েছে নতুন নতুন বিপদ। তো সেলভামের এই থ্রিলিং আর ইমোশনে ভরা জার্নিটা কেমন ছিল, আজকে আমরা সেটাই দেখব। মুভির শুরুতেই সেলভামকে দেখানো হয় যে গাড়ি ড্রাইভ করছিল। সে আসলে ক্যাব ড্রাইভার, কিন্তু সে সৌদি আরবে ক্যাব ড্রাইভারের কাজ করত। এখানে সে ভালোই টাকা ইনকাম করে, আর সৌদি আরবে যে এসেছে সেটাও বেশি সময় হয়নি, কিন্তু তারপরও সে এখান থেকে চলে যেতে চায়, কারণ সেলভামের পরিবার ইন্ডিয়াতে থাকে। তার পরিবারে তার স্ত্রী শান্তি এবং তাদের একমাত্র ছেলে বালু রয়েছে। সেলভাম যদিও জীবিকার তাগিদে সৌদি আরব চলে এসেছে, কিন্তু তার মনটা পড়ে থাকে সবসময় ইন্ডিয়াতে, তার পরিবারের কাছে। অন্যদিকে সেলভামের পরিবার অর্থাৎ শান্তি এবং তার ছেলে বালু সেলভামকে ছাড়া একেবারেই ভালো নেই। এখন কথা হচ্ছে, সেলভাম এবং তার পরিবার যদি একে অপরকে ছাড়া থাকতেই না পারে, তাহলে সেলভাম সৌদি আরব আসলো কেন? আসলে সেটার পেছনেও একটা কারণ রয়েছে। সেলভাম শখ করে আসেনি, কেন সে এখানে আসতে বাধ্য হয়েছে সেটা আমরা সামনেই জানতে পারবো। সেলভামকে দেখা যায় তার ডিউটি শেষ করে ক্যাব রাখার জন্য তার অফিসে আসে। তখনই তার বস তার কাছে আসে এবং সেলভামকে তার স্যালারি দেয়। তখন সেলভাম তার বসকে বলে, স্যার, আমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিন, আমি দেশে ফেরত চলে যেতে চাই। তার বস বলে, তুমি কি পাগল হয়েছো? তুমি তো এখানে এসেছো 1 বছরও হয়নি, এখনই কেন ফেরত চলে যাবে? অন্তত 1 বছর তো এখানে থাকো, কাজ করো, এরপরে আমরা নিজে থেকেই তোমাকে ছুটি দেব, তোমার দেশে যাওয়ার ব্যবস্থা করে দেব। এরপরে যে তুমি তোমার পরিবারের সাথে বেশ কিছুদিন কাটিয়ে এসো। এছাড়া তুমি ইন্ডিয়াতে যা ইনকাম করতে এখানে তার 6 গুণ বেশি ইনকাম করছো, আর কি চাই তোমার? সেলভাম আর কিছুই বলতে পারে না, চুপচাপ সেখান থেকে চলে আসে। কিন্তু সেলভামের মুখ দেখে বোঝা যাচ্ছিল এখানে সে যত টাকা ইনকাম করুক না কেন, আসলে সে এখানে এক মুহূর্তও থাকতে পারছে না। সে তার ফ্যামিলিকে অনেক বেশি মিস করছে। শুধুমাত্র বাধ্য হয়ে পরিস্থিতির কারণেই এখানে মুখ বুজে সে পড়ে আছে। এছাড়া সে যে পরিস্থিতি থেকে উদ্ধার হবার জন্য এখানে এসেছিল, এখান থেকে চলে গেলে সেটাও হবে না। আর এই জন্যই সে মুখ বুজে চুপচাপ কাজ করে যায়। সেলভাম এবং তার স্ত্রী আর তাদের একমাত্র ছেলের খুব সুন্দর ছোট্ট একটা পরিবার ছিল, কিন্তু ছোট্ট সুন্দর সে হাসি খুশি পরিবারটার সাথে এমন কি হলো যার ফলে সেলভামকে বাধ্য হয়ে সৌদি আরব আসতে হলো? চলুন সেটাই দেখে নেওয়া যাক। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেলভাম ইন্ডিয়াতেও ক্যাব ড্রাইভারের কাজই করত, আর এখানে সে রমেশের কারের ড্রাইভার হিসেবে কাজ করত। এই রমেশ বিজনেসম্যান, তাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। সেলভাম এই কাজগুলোই করত। সেলভাম তার কাজটা অনেক মনোযোগ দিয়ে এবং সততার সাথে করত। এমনকি রমেশের পরিবারকে সে নিজের পরিবার হিসেবে ভাবত। রমেশের পরিবারে তার স্ত্রী দেবী এবং তাদের একমাত্র ছোট্ট মেয়ে দুর্গা ছিল। ছোট্ট মেয়ে দুর্গাও সেলভামকে আঙ্কেল বলে ডাকত। আসলে রমেশ বেশিরভাগ সময় বিজনেসের কাজে বাইরে যাওয়া আসা করত, যার ফলে ফ্যামিলিকে সে বেশি সময় দিতে পারত না। আর ওই সময়টাতে সেলভামই তাদের দেখাশোনা করত। এই জন্য সেলভামের সাথে রমেশের পরিবারের সম্পর্কটাও অনেক বেশি অন্তরঙ্গ। ছোট্ট মেয়ে দুর্গা তার সাথে সবসময় খুনসুটিতে মেতে থাকত। অন্যদিকে দেবীও তাকে খুবই ভালোবাসত। একজন কার ড্রাইভারকে মালিকের পরিবার এতটা ভালোবেসেছে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আসলে সেলভাম এই ভালোবাসাটা এমনি এমনি পায়নি, এটা সে অর্জন করে নিয়েছে তার ভালো কাজ এবং সততার মাধ্যমে। আগেই বলেছি, সেলভাম খুবই সহজ সরল একজন মানুষ। ধোঁকাবাজি কাকে বলে সে সেটা জানতই না, আর এটা রমেশ এবং তার পরিবার বারবার প্রমাণ পেয়েছে। আর এরপরেই তারা সেলভামকে আপন করে নিয়েছে। দেখা যায় রমেশকে আজকে এয়ারপোর্টে যেতে হতো, কিন্তু দেবী তাকে বলে, তুমি একটা বাহানা করে নাও, কিছু একটা বলে দাও যাতে করে আমাদের দুজনকেও এয়ারপোর্টে নিয়ে যায়, অথবা তুমি বলে দাও আমার কিছু প্রয়োজন আছে কেনাকাটার, যাতে করে আমাদের দুজনকেও তোমাদের সাথে এয়ারপোর্টে নিয়ে যায়। রমেশ গাড়িতে ওঠার পরেও দেখা যায় তার মেয়ে দুর্গাও গাড়িতে উঠে বসে। রমেশ বলে, তুমি কোথায় যাচ্ছ? সেলভাম বলে, আসলে স্যার, ম্যাডামের কিছু কেনাকাটা করতে হবে, বাজারে যেতে হবে। এছাড়া দুর্গাও বায়না ধরেছিল সে আপনার সাথে এয়ারপোর্টে যাবে, তো আমরা তাদেরকে সাথেই নিয়ে যাই, পরে আবার ফিরে আসবে। রমেশ বলে, ঠিক আছে। এরপরে তারা 4 জনই চলে আসে এয়ারপোর্টে। কিন্তু এয়ারপোর্টে আসার পরে আমরা জানতে পারি যে দেবী আসলে কেন এয়ারপোর্টে আসার জন্য বায়না ধরেছিল। দেবী আসলে রমেশকে না জানিয়ে দেবী আর দুর্গার দুজনের জন্যই টিকিট কেটে ফেলেছিল। দেবী চাইছিল রমেশ যেখানে কাজে যাবে দেবী আর দুর্গা তার সাথেই যাবে। আসলে রমেশ বিজনেসের কাছে ব্যস্ত থাকে, সে তার পরিবারকে সময় দিতে পারে না।
আর দেবী আর দুর্গা চাইছিল তার সাথে যে তারা তার সাথে সময় কাটাবে, কিন্তু রমেশ একটু রেগে যায় আর বলে, আমি সেখানে যেয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ব, তোমাদের দুজনকে দেখাশোনা করার জন্য তো একজন মানুষ দরকার, সেখানে যেয়ে কে তোমাদের দেখাশোনা করবে। এজন্য রমেশ তাদেরকে বাসায় পাঠিয়ে দেয়। আর এতে করে দেবী আর দুর্গা দুজনেরই মন ভেঙে যায়। সেলভাম রমেশ এবং দেবীর এই অবস্থা দেখে মনে মনে একটু খুশি হয় যে হ্যাঁ, হয়তো আমার কাছে টাকা কম রয়েছে, কিন্তু আমি আমার পরিবারকে সময় তো দিতে পারি, তারা আমাকে কাছে পেয়ে খুশি তো থাকে, এটাই আমার জন্য অনেক। সেলভাম তার ডিউটি শেষ করে বাসায় ফিরে আসে। তার স্ত্রী শান্তির সাথে কথা বলছিল, ঠিক তখনই তার ছেলে বালু সেখানে চলে আসে। তাকে বইয়ে একটা ট্রি হাউস দেখায় আর সেলভামকে বলে, বাবা, আমাকে যে করেই হোক এই ট্রি হাউসটা বানিয়ে দাও, আমার এটা লাগবেই। সেলভাম বলে, ঠিক আছে, চল আমরা বানাতে শুরু করি। সেলভাম এবং তার পরিবার সমুদ্রের পাশে ছোট্ট একটি বাসায় থাকে। তাদের কাছে অনেক বেশি টাকা পয়সা নেই, ফ্যান্সি বাড়ি নেই, কিন্তু পরিবারের ভেতরে শান্তি ছিল। আর সেখানে নিজের ছেলের শখ পূরণ করার জন্য আশেপাশে যা ছিল ছোটখাটো কাঠ, গাছ এবং বাকি সবকিছু দিয়ে সে ছোট্ট একটা ট্রি হাউসের মতো বানিয়ে ফেলে। যদিও সেটা গাছের মধ্যে ছিল না, কিন্তু দেখতে অনেকটাই সেই রকমই ছিল। ছোট্ট বালু নিজের বাবার এই আপ্রাণ প্রচেষ্টা দেখে আর সেই ছোট্ট ঘরটা দেখে অনেক বেশি খুশি হয়। আর এর পরে থেকেই দেখা যায় সেলভাম এবং তার পরিবার ঘরের চাইতে বেশি তাদের নতুন ছোট্ট সেই ঘরটাতেই বেশি থাকতে শুরু করে। রাজপ্রাসাদে যতটা না সুখ রয়েছে, সেলভামের এই ছোট্ট পরিবারে তার থেকে বেশি সুখ রয়েছে। এরপরেই দেখা যায় শান্তিকে কল করে সেলভামের ছোট বোন মিনা আর বলে তার মুখে স্বাদ দেওয়া হবে, আর সেটার জন্যই একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। সেলভাম এবং তার পুরো পরিবার যেন চলে আসে। শান্তি মানা করতে পারে না, বলে ঠিক আছে, তারা চলে আসবে। কিন্তু সেলভাম যখন এই বিষয়টা জানে তখন সেলভাম যেতে চায় না। সেলভাম আসলে তার বোন মিনার প্রতি রেগেছিল। সেলভামের অবস্থা এতটাও খারাপ ছিল না, তার ফ্যামিলিকেও সে ভালোভাবেই রাখতে পারত। কিন্তু যখনই সেলভামের বাবা মা মারা যায়, তার ছোট বোন মিনার দায়িত্ব সেলভামের কাঁধে চলে আসে। আর সেলভামের কাছে যত টাকা পয়সা জমানো ছিল সে সবকিছু দিয়ে মিনার বিয়ে ঠিক করে আর সেটাতে খরচ করে দেয়। কিন্তু যে ছোট বোনকে সে এত কষ্ট করে মানুষ করেছে, বিয়ে দিয়েছে নিজের সবকিছু দিয়ে, সেই ছোট বোনটাই বিয়ের পরে রাতারাতি বদলে যায়। আসলে তার বিয়ে হয়েছিল ভালো একটা পরিবারে, ধনী পরিবারে, আর সেলভাম ছিল গরিব। আর এই জন্য মিনা তার ভাইকে পরিচয় দিতে লজ্জা পেত, তার সাথে যোগাযোগ রাখতে চাইত না। সেলভামের মনে এটা নিয়েই কষ্ট ছিল যে বোনকে মানুষ করার জন্য, বিয়ে দেওয়ার জন্য সে তার সবকিছু হারিয়েছে, সেই বোনই তাকে এখন গরিব বলে তুচ্ছ করছে। যদিও সে মিনাকে কখনোই মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু মনে মনে তার প্রতি রাগ। আর এই জন্যই সেলভাম সেই অনুষ্ঠানে যেতে চাইছিল না। কিন্তু শান্তি বলে, যেহেতু নিজে থেকে তোমার বোন তোমাকে দাওয়াত দিয়েছে, আমাদের সেখানে যাওয়া উচিত, না হলে ওর মুখটা সবার সামনে ছোট হয়ে যাবে। সেলভাম অবশেষে রাজি হয়ে যায়, কিন্তু তাদের কাছে এত বেশি সেভিংস ছিল না। যা ছিল সবকিছু মিলিয়ে তারা দেখতে পায় 5,000 টাকার মতো হবে। আর সেই টাকাটা নিয়ে ছোটখাটো আরও একটা গিফট কিনে তারা চলে যায় বোনের বাড়িতে সেই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে যাবার পরেই দেখা যায় মিনা যখনই তাদের দেখতে পায়, সে শান্তিকে আড়ালে ডেকে নিয়ে যায় আর জিজ্ঞেস করে সে গিফট দেওয়ার জন্য কি নিয়ে এসেছে। শান্তি বলে তারা 5,000 টাকা নিয়ে এসেছে এবং ছোট্ট একটা গিফটও নিয়ে এসেছে। এটা শোনার পরে মিনা অবাক হয়ে যায় আর বলে, তোমরা কি অনুষ্ঠানে যোগ দিতে এসেছো, নাকি আমার মান সম্মানটা শেষ করে দেবার জন্য এসেছো? যদি তোমার সংসারের সমস্যা থাকে তাহলে বলতে পারতে, 5,000 টাকা দিয়ে আমার নাক কাটানোর কোনো মানে হয় না। এই জন্য শান্তিকে বলে 5,000 টাকা তুমি তোমার কাছেই রেখে দাও, আর এই নাও 50,000 টাকা, এই টাকাটা রাখো, অন্তত মানুষ তোমাকে খোটা দিতে পারবে না যে গরিব ভাইয়ের আমি দেখাশোনা করি না, সাহায্য করি না। এই টাকা দিয়ে কিছু একটা করে নিও, যাতে করে সংসারটা ঠিক মতো চলে। ভেবো না এই টাকাটা এমনি দিলাম, আসলে আমার ঘাড় থেকে বোঝা নামানোর জন্যই এই টাকাটা দিলাম, এটা রাখো। এইসব কথা শোনার পরে শান্তির মনটা একেবারে ভেঙে চড়ে চুরমার হয়ে যায়। শান্তি ভাবছিল হয়তো এত বড় অনুষ্ঠানে 5,000 টাকা দেয়া তাদের একটা বোকামি হয়ে গেছে, তারা মান সম্মান শেষ করে দিয়েছে মিনার, ভুলটা তাদেরই। কিন্তু এই কথাটা শান্তি কোনোভাবেই সেলভামকে জানায় না। এই জন্য কান্না করতে করতে একাই সে বাসায় ফিরে আসে। তাদের ছোট্ট ছেলে বাবলুর জন্য তারা যে সেভিংস করেছিল একটা ব্যাংকে, সেই মাটির ব্যাংকটাও ভেঙে ফেলে। সেখানে সব টাকা, এমনকি শান্তির বিয়েতে যে একটা স্বর্ণের চেন পেয়েছিল সেটাও বিক্রি করে দেয়। সবকিছু মিলিয়ে শান্তি 1,00,000 টাকা নিয়ে ফিরে আসে সেই অনুষ্ঠানে। শান্তির সেই চেনটা বিক্রি করতে অনেক কষ্ট হয়, কারণ সেলভাম এটা তাকে অনেক ভালোবেসে গিফট করেছিল। যাই হোক, অনুষ্ঠানে ফিরে সেলভামকে নিয়ে শান্তি মিনার কাছে যায় এবং মিনার মুখের উপরে 1,00,000 টাকা রেখে দেয়। আর এটা দেখার পরে তো সেলভাম নিজেই অবাক হয়ে যায়, 1,00,000 টাকা কোথা থেকে আসলো। এদিকে শান্তি এটা করেছিল যাতে করে মিনা তার ভাইকে আর কখনো এভাবে অপমান করতে না পারে, কিন্তু তাদের কপাল খারাপ ছিল, তারপরেও সেখানে তাদের অপমানিত হতে হয়। আসলে তারা বলছিল
পয়সা থাকার পরেও যে তারা কিভাবে গরিবের অভিনয় করে এটা সেলভাম এবং তার স্ত্রী শান্তির কাছ থেকে শেখা উচিত। কিন্তু সেলভাম তখনও শকের মধ্যেই ছিল যে 1,00,000 টাকা কোথা থেকে আসলো। রাস্তায় আসতে আসতে সে শান্তিকে বারবার সে একই প্রশ্ন করছিল যে এত টাকা কোথায় থেকে আসলো, কিন্তু শান্তি মুখ খুলেনি। বাসায় আসার পরে সেলভাম দেখতে পায় তাদের ব্যাংকটা ভাঙা, তাদের সমস্ত সেভিংস শেষ। এছাড়া শান্তির গলায় স্বর্ণের চেনটাও এখন আর দেখা যাচ্ছে না। এরপরেই সেলভাম সবকিছু বুঝে যায় যে কিভাবে টাকা এসেছে, আর সে রেগেও যায়। শান্তিকে বলে, কি দরকার ছিল এসব করার? আমাদের সমস্ত সেভিংস তুমি শেষ করে দিয়েছ, স্বর্ণের চেনটাও বিক্রি করে দিয়েছ। শুধুমাত্র ইজ্জত রক্ষা করার জন্য এগুলো করার কোনো মানেই হয় না। কিন্তু তারপরও এত কিছু করেও কি অপমানের হাত থেকে বাঁচতে পেরেছ? পারোনি তো। ওরা আমাকে অপমান করতে ছাড়েনি। এখন তোমার এই স্বর্ণের চেনটা ফিরিয়ে আনার জন্য আমি টাকা পাবো কোথায়? শান্তিও রেগে যায় আর বলে, কি বা করব? কেউ যদি আমার পরিবার এবং আমার স্বামীর নামে এত এত বাজে কথা বলে সেগুলোকে আমি মেনে নিতে পারি? তাই আমার যা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আর তুমিই বা কি করেছ? জীবনে যা কামিয়েছ ছোট বোনের পেছনেই শেষ করে দিয়েছ। সেই ছোট বোন এখন তোমাকে 2 টাকা দিয়েও দাম দেয় না। এখন বড় হওয়ার পরে যদি তোমার ছেলে বালু তোমাকে জিজ্ঞেস করে তুমি তার জন্য সারা জীবন কি করেছো, তুমি কি করবে? সেলভাম শান্তির কথাটা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায়, চিন্তায় পড়ে যায়। সত্যিই তো, তার ছেলে বড় হয়ে বালু যদি জিজ্ঞেস করে তাকে যে তার জন্য তারা কি করেছে, তখন সে কি জবাব দেবে? আমার কাছে তো সত্যি কিছু নেই, ভবিষ্যতে বালুর জন্য আমি কি বা করব? এই কথা ভাবতে ভাবতেই সেলভাম সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরের দিন দেখা যায় রমেশ তার পরিবার নিয়ে সেলভামের বাসায় ঘুরতে আসে, আর সেখানে টি হাউস দেখার পরে রমেশ এবং দেবী দুজনেই সেটার খুব প্রশংসা করে। সময় কাটানোর জন্য খুবই ভালো একটা প্লেস বানিয়েছে সেলভাম। সেলভাম তাড়াতাড়ি শান্তিকে বলে চা নাস্তার ব্যবস্থা করতে, কিন্তু রমেশ বলে তার আর কোনো দরকার হবে না। আসলে আমি একটু কথা বলতে এসেছিলাম। আমি 1 মাসের ছুটি নিয়েছি আমার কাজে থেকে। এই একটা মাস আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে বের হব, আর সেখানেই তাদের সাথে সময় কাটাবো। তাই তোমার 1 মাসের ছুটি, কিন্তু এখন তুমি আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে। কথা শুনে সেলভাম খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে অন্তত দেবী ম্যাডামের যে ইচ্ছা ছিল সে তার পরিবারের সাথে অনেক সময় কাটাবে, সেটা পূরণ হলো। তাকে আর পেরেশানির মধ্যে থাকতে হবে না। এদিকে এয়ারপোর্টে পৌঁছানোর পরে রমেশ সেলভামকে টাকা দেয় কিছু। আসলে রমেশ জানতো সে তো অন্য কোথাও জব করে না, এই একটা মাস সেলভামের পরিবার চলবেই বা কি করে। এই জন্য রমেশ সেলভামের যে 1 মাসের স্যালারি ছিল তার থেকেও বেশি কিছু টাকা সে সেলভামকে দেয়। কিন্তু সেলভাম কোনোভাবেই সেই টাকাটা নেবে না। রমেশ বলে, এটা তোমার সততার পুরস্কার। কিন্তু সেলভাম বলে, আপনি এবং আপনার পরিবার আমার পরিবারের জন্য এমনিতেই অনেক কিছু করেছেন, এভাবে টাকা দিয়ে আমাকে লজ্জায় ফেলবেন না। এরপরেই রমেশ এবং দেবী সেলভামকে বাই বলে তারা এয়ারপোর্টের ভেতরে চলে যায়। সেলভাম যখন এয়ারপোর্ট থেকে বাড়ির দিকে ফিরছিল তখনই তার স্ত্রী শান্তির তার কাছে কল আসে। শান্তি কাঁদতে কাঁদতে বলছিল বালু খেলতে খেলতে ওপর থেকে নিচে পড়ে গেছে, তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে অনেক। আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে একটা টাকাও নেই। তুমি টাকার ব্যবস্থা করে তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। কথাগুলো শোনার পরে সেলভাম অনেক টেনশনে পড়ে যায়। নিজের ছেলের অ্যাক্সিডেন্টের থেকে টাকা জোগাড় করার টেনশনটাই তার বেশি ছিল, কারণ শান্তি তো সব টাকা মিনার অনুষ্ঠানে দিয়ে দিয়েছে, তাদের কাছে একটা টাকাও নেই। এখন এই টাকাটা কিভাবে জোগাড় করবে? সেলভাম তার বেশ কয়েকজন পরিচিতর কাছে কল করে টাকার জন্য, কিন্তু এখনকার সময় কে বা কয়জনকে টাকা ধার দেয়? দেখা যায় যারাই টাকার কথা শুনছিল কলটা কেটে দিচ্ছিল। অন্যদিকে রমেশ যে তাকে টাকা দিয়েছিল সেটাও তো সে ফিরিয়ে দিয়েছে। সেলভাম তখন পস্তাতে থাকে, হয়তোবা টাকাগুলো নিলে ভালো হতো। এরপরে সেলভাম আর কোনো পথই খুঁজে পায় না, তাই সে বাধ্য হয়ে মিনার হাজব্যান্ডের কাছে চলে আসে। মিনার সামনেই মিনার হাজব্যান্ড আনন্দকে সবকিছু খুলে বলে। আনন্দ তাকে টাকা তো দিয়ে দেয়, কিন্তু সাথে খোঁচাও দেয়। বলে প্রথমে 1,00,000 টাকা সবার সামনে দিয়ে নিজেদের মান সম্মান বাড়িয়ে নিয়েছ, আর এখন বাহানা করে সেই টাকা আবার ফেরত নিতে এসেছ, ভালোই বুদ্ধি পেয়েছ। এটা শুনে সেলভাম একেবারেই ভেঙে যায় ভেতর থেকে, কিন্তু নিজের ছেলের কথা ভেবে সেই টাকাগুলো অপমান সহ্য করে সেখান থেকে নিয়ে চলে আসে। বালুর ট্রিটমেন্ট করা হয়। বালু একটু ভালো হলে তাকে রিলিজ করে দেওয়া হয়। বালুকে যখন বাড়িতে নিয়ে আসা হচ্ছিল শান্তি সেলভামকে জিজ্ঞেস করে, আমাদের কাছে তো কোনো টাকা ছিল না, টাকা পেলে কি করে? সেলভাম বলে, জোশে পড়ে যাকে সব টাকা দিয়ে এসেছো তার কাছ থেকেই চেয়ে নিয়ে এসেছি। শান্তি বলে, কি করেছে ওটা? ওরা কি ভাববে? যাই হোক, যে করেই হোক 2-4 দিনের মধ্যে সেই টাকাগুলো ওদের পরিশোধ করে দিও। যদিও শান্তি খুব সহজেই এই কথাগুলো বলে দিচ্ছিল, কিন্তু সেলভামের জন্য এই কথাগুলো একেবারেই সহজ ছিল না। এছাড়া আজকের এই পরিস্থিতির জন্য অনেকটা শান্তিই দায়ী, কারণ পুরো টাকাটা অনুষ্ঠানে না দিলে এরকম সিচুয়েশনে তাদের পড়তেই হতো না। এত কিছু হবার পরেও সে শান্তিকে কোনো কথাই বলে না, তার সাথে
রাগারাগিও করে না, কারণ সেলভাম তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো। সেলভাম শুধু ভাবছিল এতগুলো টাকা এত অল্প সময়ের মধ্যে সে কি করে জোগাড় করবে। টাকা জোগাড় করার চিন্তাটা তাকে ভেতর থেকে খেয়ে দিচ্ছিল, আর এই জন্য অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নেয় এই ক্যাব দিয়েই সে টাকা ইনকাম করবে। আর এই জন্য পরের দিনই ক্যাব সার্ভিসে সে অ্যাপ্লাই করে দেয়, যাতে করে ক্যাব ড্রাইভার হিসেবে সে কাজ করতে পারে, যাতে করে রমেশ এবং তার পরিবার যতদিন না বাসায় ফিরে আসছে সে ক্যাব ড্রাইভার হিসেবে কাজ করতে পারে। সেলভাম আসলে পুরোপুরি বাধ্য হয়েই কাজটা করেছিল। তার ঘরে খাবারের মতো খাবারও ছিল না, এছাড়া তাকে টাকাও পরিশোধ করতে হবে, এই জন্য বাধ্য হয়ে এই পথটা সে বেছে নিয়েছে। যদিও সেলভাম আগে কখনো ক্যাব ড্রাইভারের কাজ করেনি, এই ব্যাপারে তার কোনো অভিজ্ঞতাও ছিল না, কিন্তু পৃথিবী আর বাস্তবতা আমাদের অভিজ্ঞতা দিতে কখনোই সময় নেয় না। সেলভামের ক্ষেত্রেও সেটাই হয়। যখন প্রথম রাইড নেবার ব্যাপারে আসে তখন সেলভাম অনেক ভয় পেয়ে যায়। সে ঠিকঠাকভাবে কাজটা করতে পারবে তো? অনেক কষ্টে সে প্রথম রাইডটা নিয়ে নেয়, যেখানে তার গাড়িতে ওঠে 3 বন্ধু। ক্যাবে মানুষ ওঠানোর পরে সেলভাম খুশি হয়ে যায় যে অন্তত প্রথম রাইড থেকে সে কিছু টাকা পাবে। কিন্তু পৃথিবী তো আর সেলভামের মতো সহজ সরল নয়, সবাই তো আর সেলভামের মতো নয়। এই পৃথিবী শুধুমাত্র গরিবদের লুটেই যায়, আর সেটাই হয় সেলভামের ক্ষেত্রে। যখন সে লোকেশনে পৌঁছে যায়, সেই 3 জন বন্ধু সেলভামকে টাকা দেওয়ার পরিবর্তে ট্রাফিকের মধ্যেই কারের দরজা খুলে পালিয়ে যায়। সেলভাম বুঝতেই পারছিল না কি করবে, এতে তার মনটা একেবারেই ভেঙে যায়। বাসায় ফিরে আসে খালি হাতে। বাসায় সে শুধু ভাবতে থাকে গড তার সাথে কি এমন খেলা খেলছে, যেখানেই যাচ্ছে সেখানেই কোনো না কোনো বিপদে পড়ছে সে। কিন্তু শান্তি তাকে সাহস দেয় যে কালকে না হয় ঠিক হয়ে যাবে, কালকে সে আবার নতুন রাইড নেবে। পরের দিন সাহস নিয়ে আবারও সেলভাম কাজে নেমে পড়ে। এবার তার প্রথম রাইডটা হয় একটা শুটিং সেটে, যেখানে একজন হিরোইন তার ক্যাবটা বুক করেছিল। কিন্তু সেই হিরোইনকে দেখে মনে হচ্ছিল শুটিং সেটে কেউ তার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, বকাঝকা করেছে, আর এই জন্য তার মনটা একেবারেই খারাপ ছিল। হিরোইন ক্যাবে ওঠার পরে সেলভাম তার দিকে ভালো করে কয়েকবার তাকায় আর বুঝতে পারে নিশ্চয়ই এই হিরোইনের সাথে কিছু হয়েছে। তার সাথে কিছুক্ষণ কথা বলে জানার চেষ্টা করে কি হয়েছে। এরপরে সেলভাম সেই হিরোইনকে বলে, মানুষকে মাফ করে দেয়াটা অনেক বড় একটা গুণ। আপনার সাথে যে এমনটা করেছে যদি মাফ করে দেওয়ার মতো হয় তাহলে তাকে মাফ করে দিন, এতে আপনারই ভালো লাগবে। সেলভামের কথা তার অনেক ভালো লাগে, এই জন্য সেই হিরোইন আবারও ফিরে যায় সেই শুটিং সেটে। আর যাবার আগে সেলভামকে 2000 টাকা দিয়ে যায়, যেহেতু তার কথাগুলো তার ভালো লেগেছিল। সেলভাম এতে অবাক হয়ে যায়, কারণ তার ভাড়া ছিল 200 থেকে 250 টাকা, সেখানে 2000 টাকা। আর এতে সে খুশিও হয়ে যায়, ভাবে কালকে তার যে ক্ষতি হয়েছিল গড হয়তোবা সেটা পূরণ করে দিয়েছে। এই রাইডটা তাকে আরো বেশি উৎসাহিত করে। সে মনে মনে অনেক খুশি ছিল, এজন্য তাড়াতাড়ি তার দ্বিতীয় রাইডটাও বুক করে ফেলে, যেখানে এবার তার যাত্রী ছিল একজন বিজনেসম্যান এবং একজন ইন্স্যুরেন্স কোম্পানির লোক। সেখানে তারা দুজন 6 কোটি টাকার ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছিল। সেলভাম যখন শুনতে পায় সে অবাক হয়ে যায়। 6 কোটি টাকার ইন্স্যুরেন্স! সেই ইন্স্যুরেন্স কোম্পানির লোকটাকে জিজ্ঞেস করে, আমিও কি এত টাকার ইন্স্যুরেন্স পেতে পারি? ইন্স্যুরেন্স কোম্পানির লোকটা তাকে বলে, তুমি তোমার পার্সোনালিটি দেখেছো, তুমি এত টাকার ইন্স্যুরেন্স কি করে পাবে? আচ্ছা ভাবো তো, আমি যদি তোমাকে এখন 2000 টাকা দেই তাহলে তুমি কি করবে? সেলভাম বলে, 2 থেকে 300 টাকার রেশন নিয়ে নেব, বাকি টাকা সেভ করে ফেলবো। সেই লোকটা বলে, এখানেই তো ভুলটা করবে। আমার পাশে যাকে দেখছো তার উপরে 2 কোটি টাকার ঋণ রয়েছে, কিন্তু তাকে দেখে তুমি কি সেটা বুঝতে পারবে? দেখো সে কত ভালো লাইফস্টাইল লিড করছে। তোমার কাছে হয়তোবা 5 টাকা দেওয়ারও ক্ষমতা নেই, কিন্তু মানুষের সামনে এমনভাবে চলাফেরা করবে যেন মানুষ তোমাকে দেখে মনে হয় তুমি তাদেরকে 5000 টাকা পর্যন্ত দিতে পারো। তোমরা সবসময় কালকের জন্য, ভবিষ্যতের জন্য টাকা রেখে দাও, এটা একদমই করবে না। আজকে যা আছে ভেঙে ফেলো, টাকা উড়িয়ে ফেলো। টাকা উড়ালে দেখবে টাকা আসার রাস্তা তৈরি হয়ে যাবে, আর সেখান থেকেই তুমি এ থেকে ডাবল ইনকাম করতে পারবে। আর ইন্স্যুরেন্সের কথা বাদ দাও, আগে লাইফস্টাইল চেঞ্জ করো, পরে ইন্স্যুরেন্সের জন্য তো আমি আছি। আপনাদের কি মনে হয় এই অ্যাডভাইসটা কেমন ছিল? আমার তো মনে হয় এই আইডিয়াটা একজন সাধারণ মানুষকে দেয়া সবথেকে বাজে আইডিয়াগুলোর মধ্যে একটা। উপদেষ্টার মূল কথা এটাই ছিল, পকেটে টাকা না থাকলেও তোমাকে দেখাতে হবে যে তুমি অনেক ধনী, এবং সেইভাবেই লাইফস্টাইল করতে হবে, ফেক লাইফস্টাইল। লোকটার এই কথাগুলো সেলভামের মাথায় গেঁথে যায়। সে ভাবতে থাকে, সেও যদি এমন একটা লাইফস্টাইল পেতে পারে বা নিজের একটা লাইফস্টাইল বানিয়ে নেয়, তাহলে কেউ আর তাকে অসম্মান করবে না, তার পরিবারকে ছোট করে কথা বলবে না। এই জন্য সে ঠিক করে নেয় এখন থেকে এটাই করবে। শান্তি আর বালুকে নিয়ে আসে 5 স্টার হোটেলে, আর সেখানে 5 স্টার রেস্টুরেন্টে আজকের ইনকাম করা সব টাকা উড়ানোর জন্য চলে আসে। এদিকে শান্তি আর বালু সেই 5 স্টার রেস্টুরেন্টে আসার পরে ভাবতে থাকে, এত টাকা কোত্থেকে আসলো? তারা তো দুজনেই অবাক হয়ে যায়।
এদিকে সেলভাম সেখানে আসার পরে শুধু শো অফ করতে থাকে। শান্তি যেমন ইগোর চক্কর পরে মিনার অনুষ্ঠানে 1 লাখ টাকা দিয়ে দিয়েছিল, সেলভামও সেই একই পথে আগাচ্ছিল। যাই হোক, তারা সেখানে অল্প কিছুই খাবার খায়, কিন্তু 5 স্টার রেস্টুরেন্টও যেহেতু ছিল, বিল তো বেশি আসবেই। 5,000 টাকা বিল চলে আসে। সেলভাম তার সারাদিনের ইনকাম সেই খাবারের টাকা দিতেই শেষ করে ফেলে। শান্তির মধ্যে অনেক প্রশ্ন জমা ছিল। বাইরে আসার পরপরই সে সেলভামকে জিজ্ঞেস করে, একে তো আনন্দের টাকা ফেরত দেওয়া হয়নি, তার মধ্যে এত টাকার খাবার খেলাম, এত টাকা আসলো কোথা থেকে? সেলভাম তার কথার ঘুরিয়ে উত্তর দেয় আর বলে, টাকার চিন্তা তুমি করো না, যখন টাকা থাকে না তখনও তুমি রাগারাগি করো, আর এখন খরচ করছি তাতেও রাগারাগি করছো। বাদ দাও তো, খাবারটা কেমন ছিল সেটা বলো। এদিকে শান্তির ভয় হচ্ছিল যে এই খাবার দাবারের চক্করে তাদের পথে বসতে না হয়, কিন্তু সেলভাম তার কোনো কথাই শুনছিল না, কারণ তার শুধু শো অফ করতে হবে। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। এদিকে সেলভাম এখন কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল, আর যা ইনকাম করত তার লাইফস্টাইল দেখানোর জন্য সে সবকিছু খরচ করে ফেলত। এই যেমন টিভি কেনা, যখন যেটা ইচ্ছে কেনা, অপ্রয়োজনীয় সব জিনিস কেনা, যাতে মানুষ ভাবে সেলভামের কাছে অনেক টাকা রয়েছে। আর এভাবেই সেলভাম একদিন এক যাত্রীর কাছে ক্রেডিট কার্ডের ব্যাপারে জানতে পারে, আর সেটার ব্যবহার শুনে সেলভাম তো অবাক হয়ে যায়। আরে, এটা তো খুবই ভালো জিনিস। আর এই জন্য সেলভাম নিজে থেকেই একটা ক্রেডিট কার্ডও বানিয়ে নেয়, যে সারা মাস নিজের ইচ্ছে মতো খরচ করো, এরপরে টাকা আস্তে আস্তে দিয়ে দাও। এটা খুবই ভালো একটা জিনিস। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। দেখা যায় সেলভামকে এখন বাসার থেকে বাইরে বেশি থাকতে দেখা যায়। যেমন রাত 3টা-4টা পর্যন্ত ক্যাব চালানো, ঘরে ফেরা, এরপরে একটু ঘুমিয়ে আবারও কাজে বের হয়ে পড়া। এভাবেই চলে যাচ্ছিল সেলভামের দিন। এদিকে শান্তি এবং বালু সেলভামকে দিন দিন মিস করতে শুরু করেছিল, কারণ সেলভাম এখন আর তার পরিবারকে আগের মতো কোনোভাবেই সময় দিতে পারছিল না। শান্তি আর বালু সবসময় অপেক্ষা করত, ছটফট করত সেলভামের সাথে সময় কাটানোর জন্য। এছাড়া শান্তি সবসময় চিন্তায় থাকত যে সেলভামের কোনো বিপদ না হয়ে যায়, তারা কোনো বড় বিপদে না পড়ে। এদিকে আরও একদিন সেলভাম তার আরও একজন যাত্রীর কাছ থেকে জানতে পারে সৌদি আরবে এখানের থেকে অনেক ভালো বেতন পাওয়া যায়। এখানে যে কাজটা করছে অর্থাৎ ড্রাইভারের, সেটার চাহিদা সৌদি আরবে অনেক বেশি, আর ইনকামও অনেক ভালো হয়। এটা শুনে সেলভামকে লোভে পেয়ে বসে যে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে সে, কিন্তু একটা বিষয় ভেবে সে পিছিয়ে যায় যে তার পরিবার থেকে তাকে দূরে থাকতে হবে। এটা তার পরিবার আর সেলভাম কোনোভাবেই পারবে না, আর এই জন্য সে আর সৌদি আরবে যায় না। এরপরেই সেলভাম জানতে পারে ছোট একটা জমির ব্যাপারে, আর সে সেটা শান্তিকে বলে। আসলে 25,000 টাকায় সেই জমির ছোট একটা অংশ পাওয়া যায়, আর 50,000 টাকায় তার থেকে বড় একটা অংশ। আর সেলভাম সেটা নিতে চাইছে, কারণ এই জায়গাটা এমন জায়গায় রয়েছে যেটার পাশ দিয়ে কিছুদিন পরেই এয়ারপোর্ট হবে। আসলে এই জমিগুলো বাড়ি করার জন্য নয়, বরং একটা ট্রিক্স খাটিয়ে কেনাবেচা করা হচ্ছিল। আসলে একজন এজেন্ট সেই জমিটারই ছোট ছোট অংশ মানুষের কাছে বিক্রি করছিল। এরপরে সরকার যখন সেখানে এয়ারপোর্ট বানাবে, এয়ারপোর্টের জন্য সরকার যখন জমিটা কিনে ফেলবে, তখন প্রায় 10 গুণ টাকা দিয়ে সরকার সেই জমিগুলো কিনে নেবে। এতে করে সেই এজেন্ট এবং যারা সেই জমিগুলো কিনেছিল তারা সবাই অনেক প্রফিট পাবে, আর এই প্রফিটটাই সেলভাম নিতে চাইছিল। আর এই জন্য সেলভাম চাইছিল সে 50,000 টাকার বড় অংশটা নেবে, যাতে প্রফিট বেশি আসে। কিন্তু শান্তি এতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তার সন্দেহ হচ্ছিল যে টাকা ফিরে পাওয়ার তো কোনো গ্যারান্টি নেই, এমনকি সেখানে এয়ারপোর্ট হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তারপরও সেলভাম তাকে বোঝায়। অবশেষে শান্তি 25,000 টাকা জমি কেনার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সেলভাম কোনোভাবেই 50,000 টাকার নিচে জমি কিনবে না। আর এই 50,000 টাকা জোগাড় করতেও তো সেলভামকে বেশি সময় খাটতে হবে। সেলভাম সেটাই করে, আরও বেশি সময় ড্রাইভিংয়ে সময় দেয়, পরিবার থেকে দূরে থাকে। বালুর স্কুলের ফাংশন হোক বা খুশির কোনো দিন, সেলভাম আর তার পরিবারের সাথে থাকতে পারে না, আর এতে করে তার পরিবারের ভেতরের বন্ধনটা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে বালু আর শান্তি দুজনেই সেলভামের উপরে রেগেছিল। তাদের একটাই কথা, আগে টাকা কম ছিল কিন্তু তারা শান্তিতে তো ছিল, এখন তো তারা সেলভামকে কাছেই পায় না। এরপরই দেখা যায় সেই জমি কেনার দিন চলে আসে। সেলভাম পুরো পরিবার নিয়ে সেখানে চলে আসে, আর সেলভাম 50,000 টাকার বড় অংশটাই কেনে। সেখানে যখন জমির পেপার বানানো হয় এবং সেলভাম 50,000 টাকা দেয়, তখনই শান্তি বিষয়টা জানতে পারে, আর সে আবারও রেগে যায় আর বলে, তোমাকে তো বলেছিলাম 25,000 টাকাই অনেক, 50,000 টাকা কেন দিতে গেলে? এই টাকার যে ফেরত পাবো তারও তো কোনো গ্যারান্টি নেই। সেলভাম আবারও তাকে বোঝায়। এছাড়া সেলভাম এটাও বলে, এখন আর তর্ক করে লাভ নেই, কারণ সে অলরেডি পেপার বানিয়ে ফেলেছে বালুর নামে, তাই 50,000 টাকার জমিটাই তাদের নিতে হবে। এছাড়া সে শান্তিকে এটাও বোঝায়, তুমিই তো বলেছিলে বালু ফিউচারে যদি জিজ্ঞেস করে আমরা তার জন্য কি করেছি, অন্তত এটা তো বলতে পারবো যে তার জন্য একটা জমি রয়েছে অথবা জমির অংশ রয়েছে। কিন্তু এই বিষয়টা শান্তির একেবারেই ভালো
ভালো লাগে না, এমনকি বালুরও ভালো লাগে না। শান্তি তখন বলতে থাকে, আমাদের এত টাকা পয়সা চাই না, আমরা আপনাকে চাই, আর আপনি আমাদের ফিলিংসটাই বুঝতে চাইছেন না। এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় গাড়িতেই। একটা সময় সেলভাম রেগে গিয়ে শান্তি আর বালুকে বাস স্টপে নামিয়ে দেয় আর বলে বাসে করে বাসায় চলে যাবার জন্য সে এখন প্যাসেঞ্জার পিক করতে যাচ্ছে। শান্তি আর বেচারা বালু বাস স্টপে প্রচুর বৃষ্টির মধ্যে বসে থাকে অসহায়ের মতো। এদিকে সেলভাম সেই বৃষ্টি থেকেও তাদের আর নিতে আসে না। আসলে সেই লোকটার অ্যাডভাইস সেলভামের জীবনটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল, ওলটপালট করে দিয়েছিল। সেলভামের জীবনটা যে সে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটা উপলব্ধি করতে তার বেশি সময় লাগে না, কারণ বাস স্টপে তার পরিবারকে নামিয়ে দিয়ে সেলভাম যখন প্যাসেঞ্জার পিক করতে যাচ্ছিল তখনই রাস্তার ভেতরে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বসে। অন্য একটা ট্রাক তার গাড়ির সামনে দিয়ে বাড়ি দিয়ে চলে যায়, আর এতে করে কারের সামনের অংশটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যায়। কার তো আর সেলভামের ছিল না, ছিল রমেশের। তাই রমেশ এবং তার পরিবার ট্রিপ থেকে ফিরে আসার আগেই তাকে এই গাড়িটা ঠিক করতে হবে। সেলভাম তাড়াতাড়ি গাড়িটাকে মেকানিক শপের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে যাবার পরে সেলভাম হতবাক হয়ে যায়, কারণ সেটা রিপেয়ার করার বিল এসেছিল 1.5 লাখ টাকা। এটা দেখে সেলভামের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এত টাকা এখন সে কোথায় পাবে? যা টাকা ছিল সব তো জমি সেখানেই দিয়ে দিয়েছে। অন্যদিকে রমেশ এবং তার ফ্যামিলিরও ফিরে আসতে বেশি দিন সময় নেই, 2 থেকে 3 দিন। তার মানে এই 2 থেকে 3 দিনের মধ্যেই তাকে এই টাকাগুলো জোগাড় করতে হবে। সেলভাম এখন তার ভুলটা বুঝতে পারে, তার কাছে একটা টাকাও নেই। জমি সেখানে টাকাগুলো দিয়ে দিয়েছে। এছাড়া ক্যাব ড্রাইভারের কাজ করে বাকি যে টাকাগুলো জোগাড় করত সেগুলোও তো সে লাইফস্টাইল দেখানোর জন্য খরচ করে ফেলেছে। তার পকেটে এখন কানাকড়িও নেই। এখন সেলভাম পস্তাতে থাকে আর মনে মনে ভাবে শান্তির কথা শুনলেই হয়তোবা ভালো হতো। অবশেষে কোনো পথ খোলা না পেয়ে সেলভাম চলে আসে আনন্দের কাছ থেকে, সেই লোকের কাছে যার কাছ থেকে সেলভামের একটা টাকা নিতেও গায়ে বাঁধত, আর তার কাছ থেকে আজকে সে 1.5 লাখ টাকা নেয় ধার হিসেবে। যাই হোক, আনন্দ তাকে অপমান করলেও টাকা ধার দেয়, আর সেই টাকাগুলো নিয়ে এসে গাড়িটা সে রিপেয়ার করে ফেলে, আর সেই গাড়িটাকে রমেশের বাড়ির গার্ডেনে এনে রেখে দেয়। কিন্তু তখনই সে অবাক হয়ে যায়, কারণ রমেশ এবং তার পরিবার ইতোমধ্যে বাড়িতে ফিরে এসেছিল, আর এটা সেলভাম জানতেই পারেনি। আর রমেশও সেলভামকে জানায়নি যে তারা ফিরে আসে। সেলভাম যখন রমেশের সাথে বাড়ির ভেতরে দেখা করতে যায় তখন সেলভাম পুরোপুরি শকড হয়ে যায়, কারণ দেবী মারা গিয়েছিল। সে রমেশকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো, কখন হলো। রমেশ বলে আসলে তারা কোনো ফ্যামিলি ট্রিপে যায়নি, দেবীর অনেক বড় একটা রোগ ধরা পড়ে গিয়েছিল, আর 1 মাসের জন্য বাইরের দেশে তাকে চিকিৎসা করানোর জন্যই দেবীকে সে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে চিকিৎসা ব্যর্থ হয়েছে আর দেবী মারা গিয়েছে। সেলভাম পুরোপুরি শকড হয়ে যায় রমেশের কথা শুনে। রমেশ বলে আমি এখন দুর্গাকে নিয়ে বাইরে শিফট হয়ে যাব, আর এই জন্য তুমি যদি পারো তাহলে অন্য কোথাও চাকরি খুঁজে নাও। সেলভামকে বিদায় দেবার আগে রমেশ তাকে 1 লাখ টাকার মতো তাকে উপহার দেয়, কিন্তু সেলভাম সেটা কোনোভাবেই নিতে পারছিল না, কারণ তার ভেতরে অপরাধ বোধ কাজ করছিল যে রমেশের পরিবারের এত বড় একটা বিপদ চলছিল, আর এর মাঝেও সেলভাম শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই রমেশের গাড়িটা তাকে না বলে ব্যবহার করেছে। অন্যদিকে এই সত্যি কথাগুলো সে রমেশকেও বলতে পারছিল না, এই জন্য সেই টাকাগুলো না নিয়ে সেখান থেকে চলে আসে। টাকাগুলো তো সে আনেনি, কিন্তু এখন সে কি করবে? আনন্দের 1.5 লাখ টাকারই বা কি হবে? ক্রেডিট কার্ডের বিল, এছাড়া যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তাদের টাকাগুলো সে কিভাবে পরিশোধ করবে? একের পর এক পাওনাদাররা বাড়িতে আসতে শুরু করে। আনন্দ প্রতিদিন তার টাকার জন্য বাড়িতে এসে ধর্ণা দেয়। শান্তি বাধ্য হয়ে অবশেষে বলতে থাকে যে সেলভাম বাসায় নেই। সেলভাম এখন তার নিজের ভুলটা বুঝতে পেরেছে যে আগে হয়তো তার কাছে টাকা ছিল না, কিন্তু শান্তি ছিল, আর সেই লোকের অ্যাডভাইস শুনতে গিয়ে এখন সে সবকিছু হারিয়েছে। তার জীবনটা ওলটপালট হয়ে গেছে। বুঝতে পারে আসলে অনেক গরিব বা দরিদ্র লোকদের সাথে এমনটাই হয়, ভালো লাইফস্টাইল পাওয়ার চক্করে তারা ভালো খারাপটা বুঝতে পারে না, যার ফলে ফেসে যায় এই ঋণের চক্করে। টাকা পয়সা তো জীবনে লাগবেই, কিন্তু সেই টাকা পয়সাটা ইনকাম করার এবং ভালো লাইফস্টাইল লিড করার পথটা যদি ভালো থাকে তাহলে সেটাই ভালো, তাহলে সেখানে আনন্দ পাওয়া যায়। কিন্তু কারো ভুল অ্যাডভাইসে ভুল পথে যদি ধনী হওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটা শুধুমাত্র জীবনকে ধ্বংসই করে দেয়, অন্য কিছু নয়। আর সেলভামের এই জীবন কাহিনী সেটা আমাদের এবং সেলভামকে দুজনকেই শিখিয়ে দেয় সবসময় খুব চিন্তা ভাবনা করেই ডিসিশন নিতে হয়, নাহলে আমাদের একটা ডিসিশনের কারণেই আমাদের পুরো পরিবারের উপরে সেটার প্রভাব ফেলে, যেমনটা হয়েছিল সেলভামের জীবনে। সেলভামের এখন যে পরিস্থিতি সেটা থেকে বের হবার তার হাতে আর কোনো উপায় ছিল না, যার ফলে সে যেটা কখনোই করতে চায়নি সেটাই তাকে বাধ্য হয়ে করতে হয়।
অর্থাৎ সৌদি আরবে যেতে হবে আর সেখানে কাজ করতে হবে। সৌদি আরবে যাওয়ার বিষয়টা যখন শান্তি জানতে পারে তার মনটা একেবারেই ভেঙে যায়। সে কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারছিল না যে এখন 2 বছর সে এবং বালু সেলভামকে দেখতে পাবে না। যদিও সেলভাম তাদের ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু এখন হাতে আর কোনো পথই খোলা নেই। একটা সময় সেলভাম বাধ্য হয়ে সৌদি আরব চলে আসে, কিন্তু এখানের জীবন তাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছিল। সারাদিন কাজের পরে ছোট্ট একটা শেয়ারিং রুমে সবার সাথে শেয়ার করে থাকা, খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করার পর্যন্ত একজন মানুষ নেই, তার ভালো লাগছে কিনা সেটা জিজ্ঞেস করার মতো তার কেউ নেই। এমন অবস্থা যে শুধু সেলভামের এমনটা নয়, দেশে থাকা শান্তি এবং বালুরও একই অবস্থা। তারা সেলভামকে ছাড়া একেবারেই ভালো নয়। আসলে যে পরিবারেরই মানুষ বাইরে চাকরিতে যায় অথবা কাজের জন্য যায়, তাদের পরিবারও আসলে তাদের ছাড়া অনেক সময় ভালো থাকে না। কিন্তু শুধুমাত্র টাকার জন্য সেলভাম এই সব কিছু মুখ বুজে সহ্য করে যায় আর সৌদি আরবে পড়ে থাকে। দেখা যায় 8 থেকে 9 মাস কাজ করার পরে সেলভামের যে টাকা দেনা ছিল সেই টাকাটা উঠে আসে, কিন্তু 2 বছরের আগে এখান থেকে যাওয়াটা কঠিন ছিল তার জন্য। তারপরও সেলভাম তার বসকে অনুরোধ করে। সেলভাম বলে, আপনি যতবারই আমাকে গিফট দিতে চেয়েছেন, বোনাস দিতে চেয়েছেন, আমি কিন্তু নেইনি, কারণ একটাই, আমি চাই আপনি আমার উপরে খুশি থাকুন। আপনি আমাকে যতক্ষণ কাজ করতে বলেছেন আমি করেছি, ওভারটাইম করতে বলেছেন করেছি, কখনো কোনো সময় অভিযোগ করিনি, একটাই আশায় যে আপনি আমাকে ইন্ডিয়ায় যেতে দেবেন। সেলভামের বস তাকে বলে, আমি বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু তুমি খুবই মেধাবী এবং পরিশ্রমী, অন্তত 2টা বছর এখানে কাজ করে যাও, তোমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আর এরপরে আমি নিজে থেকে তোমার ইন্ডিয়া যাওয়ার সব ব্যবস্থা করে দেব। এছাড়া তুমি তোমার স্যালারি বাড়াতে চাইলে সেটাও বলতে পারো, কারণ তুমি তোমার কাজের মধ্যে বেস্ট, আমি তোমাকে বাড়িয়ে দেব। তখন সেলভাম বলে, আমার জীবনের এই 8 মাস ছিল সবথেকে বেশি কঠিন, আমি আমার ফ্যামিলিকে ছাড়া থাকতে পারবো না, আমাকে যেতে দিন, আমি নিজের টাকায় ফ্লাইট বুক করেছি, আমার শুধু পারমিশনটা দরকার। দেখা যায় সেলভামের বসও লোকটা ভালো মানুষ ছিল, আর এই জন্য সে সেলভামের কথা মেনে নেয়, তাকে যেতে দেয়, এছাড়া তার জন্য গিফটও দিয়ে দেয়, বলে তোমার পরিবারকে এটা দিও এখানকার স্মৃতি হিসেবে। সেলভাম খুশি হয়ে তাড়াতাড়ি ইন্ডিয়াতে চলে আসে, আর ইন্ডিয়াতে পা রাখার পরেই ঘরে যাবার আগে সে প্রত্যেকটা মানুষের দেনা শোধ করে দেয়। এরপরে সেলভাম যখন ক্যাবে করে বাসায় ফিরছিল, সেই ক্যাব ড্রাইভারকেও সেলভামের মতো একজন মানুষ মনে হয়। সেলভাম তখন তাকে একটা উপদেশ দেয়, জীবনে যদি কখন তাকে কেউ বলে বা উপদেশ দেয় যে ধনীদের মতো লাইফস্টাইল লিড করো, টাকা আপনা আপনি চলে আসবে, সবার প্রথমে তাকে 2 গলে কষিয়ে 2টো চড় মারবে। আর এই ধরনের অ্যাডভাইস কখনো মাথায়ও নেবেন না। যত টাকা রয়েছে সেই টাকার মধ্যে জীবনযাপন করার চেষ্টা করুন, আর বিপদের জন্য অবশ্যই সেভিংস করতে হবে। এছাড়া তাড়াহুড়ো করে কখনোই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে এতে আপনার এবং আপনার পরিবার দুটোরই ক্ষতি হবে। আসলে সেলভাম যে ভুলটা করেছে, সেলভাম চায় এমন ভুল যেন আর কেউ না করে। অবশেষে সেলভাম তার বাড়িতে আসে, শান্তি তাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে। সেলভামও তাকে তার সেই স্বর্ণের চেনটা উপহার দেয়, যেটা সে বন্ধক রেখে টাকা এনেছিল। সেলভাম এখন খুব শান্তিতে রয়েছে, কারণ তার উপরে কোনো দেনা নেই, কেউ তার কাছে থেকে কোনো টাকা পাবে না। যদিও এখন তাকে নতুন কাজ ধরতে হবে বেঁচে থাকার জন্য, কিন্তু তারপরও যাই করবে না কেন, সে আর কখনো তার ফ্যামিলি থেকে দূরে থাকবে না, আর এরপরে সে আর কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। হয়তো সে ভুল করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভুলটা সে শুধরে নিয়েছে, তার জীবনটাকে আবারও স্বাভাবিক করে তুলেছে। এদিকে খবর পেয়ে রমেশ দেখা করতে আসে সেলভামের সাথে। সেলভাম অবশেষে অনেক সাহস নিয়ে বলেই ফেলে যে সে কি করেছে। সেলভাম বলে, আমি আপনার অনুমতি ছাড়াই আপনার গাড়িটাকে ক্যাব হিসেবে ব্যবহার করেছি, আসলে আমার কাছে তখন আর কোনো পথও খোলা ছিল না, এই জন্যই আমাকে এটা করতে হয়েছে, আর আমি আপনাকে তখন সাহস করে বলতেও পারিনি, কিন্তু এখন বলছি, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। রমেশ বলে, আমি জানতাম যে তুমি এই কাজটা করেছো, কিন্তু তারপরেও আমি তোমাকে বাধা দেইনি, কারণ হচ্ছে তুমি তো কখনো আমার কাছ থেকে এক্সট্রা টাকা নাওনি, আর এই জন্য আমি চাইছিলাম কোনোভাবে তোমাকে সাহায্য করার জন্য। এইভাবে যেহেতু সাহায্যটা হচ্ছে, তাই আমি আর বাধা দেইনি। সেলভাম অনেক খুশি হয়ে যায়। রমেশ বলে, তোমাকে এবং তোমার পরিবারকে দেখে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার উচিত ছিল আমার কাজের ফাঁকে ফাঁকে আমার ফ্যামিলিকে আরো বেশি সময় দেওয়া। জীবনে আমাদের দায়িত্ব কর্তব্য থাকবেই, কিন্তু সেই দায়িত্ব কর্তব্য পালন করতে যেয়ে আমরা এমন মানুষকে দূরে ঠেলে দেই যাদের আমাদেরকে অনেক বেশি প্রয়োজন, তাদের পাশে থাকা প্রয়োজন, তাদেরকে সময় দেওয়া প্রয়োজন, আমরা তাদের কথা ভুলেই যাই। জীবনকে আসলে সবসময় ব্যালেন্স করে চলা দরকার। কাজ আর ফ্যামিলি দুটোকে ব্যালেন্স করে চলতে পারলেই লাইফটা সুন্দর হয়। সবার শেষে রমেশ বলে, তুমি এতদিন এই গাড়িটা চালিয়েছ,
আজকে থেকে এই গাড়িটা তোমার, আর এটা আমার নয়, দেবীর ইচ্ছে, তুমি প্লিজ এটা নিয়ে নাও, বারণ করো না। সবকিছু শোনার পরে পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে সেলভাম। এছাড়া সে অনেক খুশিও হয়, কারণ তার কাজের একটা দরকার ছিল। এখন এই গাড়িটা দিয়ে সে সেটা করতে পারবে, আর তার ফ্যামিলির কাছেও থাকতে পারবে। সে ইমোশনাল হয়ে রমেশকে কিছু বলতেই যাবে, কিন্তু তার আগেই রমেশ আর দুর্গা এয়ারপোর্টের জন্য বের হয়ে পড়েছিল। সেলভাম ভাবতে থাকে তার সাথে যেটা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। এসব না হলে সে অনেক কিছুই বুঝতে পারতো না, হয়তো বা আরো বড় ভুল করে বসতো। আর এখন থেকে সেই ভুলগুলো আর সে আর কখনো করবে না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে আমাদের সবারই আশা যে আমরা একদিন ধনী হব, কিন্তু সেই ধনী হবার পথটা যদি ভালো না হয়, শর্টকাট হয়, তাহলে সেটাতেই প্রবলেম। সেটা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে, পুরোপুরি এলোমেলো করে দিতে পারে। তাই সবারই উচিত চিন্তা ভাবনা করে খুব ভালোভাবে ডিসিশন নেওয়া। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।